এক সাক্ষাৎকারেই কঠিন রহস্য ফাঁস করে দিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনীতির সামনে আরো অনেক কিছু ঘটবে, তার আলামত। দর্শক, রাজনীতি এখন আর সে আগের মতো নেই যে হাসিনা যেরকম ইচ্ছে সেরকম নিয়ন্ত্রণ করবে, ভারত যেরকম চায় সেরকম করবে, ভারত যেরকম চায় পুরো বাংলাদেশকে নাচাবে। বিএনপির সাথে ভারত থাইল্যান্ডে, সিঙ্গাপুরে গোপন মিটিং করবে। তারপরে 2018 সালে নিশিরাতে নির্বাচনে বিএনপিকে প্রথমে বলবে 70 সিট দিব, তারপরে শূন্যটা কেটে 7টা ধরিয়ে দিবে। সেই যুগ নাই। ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ে এমনকি 2008 সালের নির্বাচন নিয়েও এই গোপন কূটনৈতিক খেলা খেলেছে। 2008 সালের যে 111 সরকারের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল ঠিক করে দিয়েছে ভারত। কে কয়টা সিট পাবে, কোন দল কয়টা, এটা ভারতে বসে ঠিক হয়েছে। এমনকি সর্বশেষ 2024 সালে 7 জানুয়ারি ডামি নির্বাচনেও কোন কোন প্রার্থীকে বলতে শোনা গেছে যে আমি ভারতের প্রার্থী। এর মানে ভারত যে বাংলাদেশে ভয়ানক গোপন রাজনীতি করে, এটা দিবালোকে না স্পষ্ট। এবং সেই গোপন রাজনীতির পার্ট হয়েছে সবাই। এমনকি বিএনপি তো গোপন মিটিং করেছেই। জামাত ভারতের সাথে যে কোনো কারণেই হোক মিটিং করতে চেয়েছে, কিন্তু সেটা ওপেন করতে পারেনি। তৃতীয় দেশের কোনো ব্যবসায়ীকে পাঠিয়ে নানানভাবে ভারতের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। এর মানে ভারতের খেলা বাংলাদেশে ছিল গোপন খেলা। কারণ ওপেন খেলা খেললে তো ফেয়ার হতে হয়, আর গোপনে তো যে কোনো ষড়যন্ত্র করা যায়। শুধু ভারত না, একটা সময় যখন বিএনপি ক্ষমতা ছিল তখনও আইএসআইয়ের সাথে বিএনপির গোপন কানেকশন ছিল। হাওয়া ভবনের সাথে আইএসআইয়ের নিয়মিত বৈঠক টৈঠক হতো। এর মানে ভারতের সাথে পাকিস্তানের সাথে, এমনকি আমরা এটাও দেখেছি যে ভিপি নূর থেকে শুরু করে বিএনপি নেতা আসলাম চৌধুরী অনেকে ইসরায়েলের সাথে গোপন মিটিং করেছেন। সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ তো করেছেই, বিএনপিও ইসরায়েলের সাথে গোপন মিটিং করেছেন, ভারতের সাথেও করেছেন। এই গোপন খেলা, ভারতের খেলা, ইসরায়েলের খেলা, আমেরিকার সাথেও বিভিন্ন গোপন মিটিং। যদি আমেরিকার সাথে এরকম গোপন করা লাগে না, ভারত, পাকিস্তান এবং ইসরায়েল, এই 3 দলের সাথে বিএনপি আওয়ামী লীগের গোপন মিটিং, গোপন খেলা, এটা ছিল বাংলাদেশের রাজনীতির একটা নিদারুণ অপ্রত্যাশিত সত্য। এটা চলতো। সেই জায়গায় আমিরে জামাত এক সাক্ষাৎকারে এই ধরনের সব গোপন খেলা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সিনেমিনি বন্ধ করে দিচ্ছে। আমিরে জামাতের স্পষ্ট কথা, গোপন রাখতে হবে কেন? আপনারা বৈঠক করেন সবার সাথে, দ্যাট শুড বি ওপেন। আমরা গোপন রাখবো না বলে দিয়েছে। আমিরে জামাত নিজে বলে দিয়েছে। এটা কিন্তু থার্ড কেউ ইনভেস্টিগেশন করে বের করে না, আমিরে জামাত নিজ মুখ থেকে বলে দিয়েছে, নইলে হয়তো কেউ জানতো না। তো এই কঠিন সত্য ফাঁস করায় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। শুধু এটা না, আরো নানান বিষয় নিয়ে জামাত কথা বলেছে, এটাও তাৎপর্যপূর্ণ। এই যে ভারতের সাথে জামাতের মিটিং হয়েছে, ভারত গোপন রাখতে বলেছিল, কিন্তু জামাত গোপন রাখেনি, ফাঁস করে দিয়ে ভারতের কূটনীতির দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিয়েছে। এছাড়াও ওই রয়টার্সের সাথে ওই সাক্ষাৎকারে আরো নানান বিষয়ে কথা বলেছেন। সেখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয় যে জামাত সম্ভবত, এবং ইট শুড বি, আগামী সংসদে বিরোধী দল হবে না, সরকারি দলই হবে। এখন সরকারি দল কি জামাত একা হবে? না, সবাই মিলে হবে। জাতীয় সরকারে জামাত থাকবে, অথবা জামাতের নেতৃত্বেই জাতীয় সরকার হবে। বাংলাদেশের যে অবস্থা, হাসিনা যে ঋণ টিন নিয়ে গেছে, বাংলাদেশে এলডিসি থেকে উত্তরণ, যেটা ইম্যাচিউর ডিসিশন, যাতে আমাদের অনেক সুযোগ সুবিধা নষ্ট হয়ে যাবে। এভাবে নানান কিছু, নানান চাপ বাংলাদেশের উপর এই 26 সাল থেকেই পড়বে। হাসিনা যেসব লোন নিয়ে বিভিন্ন মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে, সেই মেগা প্রজেক্টের লোনগুলো এখন পরিশোধ করো। আমাদের পার লোন, পার ক্যাপিটা ইনকামের মতো পার পার্সন লোন হিউজ। আগামী বাজেটে দেখবেন নির্বাচিত সরকার আসলে তাদেরকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, হিউজ চ্যালেঞ্জ ফেস করতে হবে। অর্থনীতির ইকোনমিক স্ট্যাবিলিটি তৈরি করা অত্যন্ত কঠিন হবে। আর বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি, সাইকোলজি চেঞ্জ হয়ে গেছে।
একটু পান থেকে চুন খসলেই তারা রাস্তায় নেমে পড়ে, তারা রাজপথ অবরোধ করে, তারা ঘেরাও করে, জেনজি রাজপথ দখল করে। তো এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের জন্য দেশ চালানো অত্যন্ত কঠিন হবে। তো সেই জায়গায় সবাই মিলে জাতীয় সরকার গঠন করে দেশ চালানো ছাড়া কোনো বিকল্প নেই। কারণ কেউ শক্তিশালী বিরোধী দল যদি রাজপথে ভূমিকা পালন করে, যারা ক্ষমতা আসবে তারা ঠিকভাবে ফাংশনই করতে পারবে না। যারা ক্ষমতা আসবে তাদেরকে ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামিয়ে দেওয়া তেমন কোনো কঠিন কাজ হবে না, সেটা বিএনপি সরকার হোক আর জামাত সরকার হোক। কারণ পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ এই প্রজন্মকে, বাংলাদেশিদেরকে একটা আন্দোলনের ফ্লেভার দিয়েছে, আন্দোলনে অভ্যস্ত করেছে। কথায় কথায় রাজপথে নামো, কথায় কথায় বিক্ষোভ মিছিল করো, এবং মানুষ ভালো কিছু চায়, যে কোনো রকম খেয়ে পরে বাঁচলে হবে না, স্ট্যান্ডার্ড লাইফ চাই। সরকারি হসপিটালে অব্যবস্থাপনা চলবে না, পুরো শহর অবরোধ, ঠিক করে নাইলে চলবে না। 100 কোটি টাকা লাগবে, বাজেট করে নাইলে চলবে না। মানসিকতা এরকম। তো নির্বাচিত সরকারের প্রতি মানুষের প্রত্যাশা বাড়বে। এখন তো ইউনূস সরকার নানান কিছু বলতে পারে, যদিও বাংলাদেশের ইতিহাসে অনেক বড় বড় সমস্যার সমাধান ইউনূস সরকার করে দিয়েছে, যেটা স্বাধীনতার এই 55 বছরে কেউ করতে পারেনি, কিন্তু ইউনূস সরকার করে দিয়েছে। তারপরে অনেক কিছু বলতে পারে, যে আমরা তো নির্বাচিত সরকার না, আমাদের সীমাবদ্ধতা আছে, এই সেই। কিন্তু নির্বাচিত সরকার আসলে কোন হানিমুন পিরিয়ড চলবে না, যে 3 মাস দেখি, যেটাকে পলিটিক্যাল ডিসকোর্সে হানিমুন পিরিয়ড বলা হয়, যে 3 মাস দেখি তারপরে ধরি যে তোমরা কি করো। কোনো দেখা দেখি না, যেদিন সরকার গঠন করবে এর পরের দিন থেকে জনগণ হিসাব নেওয়া শুরু করবে। তো এই বাস্তবতায় সরকারে বিএনপি যাক আর জামাত ইসলামী যাক, এককভাবে দেশ চালানো এটা কঠিন হবে বলবো না, অনেকটা অসম্ভব হবে। ক্ষমতা ছেড়ে দেওয়া লাগতে পারে, জনগণ তাদেরকে টেনে হিচড়ে নামাতে পারে। এই জন্য জামাত ইজ ভেরি সিরিয়াস যে জাতীয় সরকার গঠন। জামাত ক্ষমতা আসলে এককভাবে দেশ চালাবেন সবাইকে নিয়ে, এবং অন্য কেউ ক্ষমতা আসলে যদি জাতীয় সরকারে জামাতকে নিতে চায়, জামাত উইল এগ্রি। এটা হচ্ছে দেশ গঠনে, দেশকে স্থিতিশীল করা। এবং আমির জামাত এটা বলেছেন, কমপক্ষে 5টা বছরের জন্য আমরা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় দেখতে চাই। তো বাংলাদেশকে 5 বছরের জন্য স্থিতিশীল হলে ওইটাই পার্মানেন্ট রূপ নেবে, যে একটা পিসফুল পাওয়ার ট্রান্সফারের একটা কালচার চালু হয়ে যাবে। সামনের 5 বছরের জন্য যদি দেশকে স্থিতিশীল করা যায় জাতীয় সরকার গঠন করে সবাই মিলে, তাহলে সামনে একটা পার্মানেন্ট স্থিতিশীলতা আসবে। আমির জামাত এইসব কথা, এইসব থিওরি রয়টার্সের সাথে দিয়েছেন, যেটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ জামাত ইসলামী ভোটের পর একটি জাতীয় সরকারে যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির প্রধান তথা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা অন্তত 5 বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই। যদি দলগুলো একসঙ্গে আসে তাহলে আমরা সবাই মিলে সরকার চালাবো। ঢাকার একটি আবাসিক এলাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাতের আমির শফিকুর রহমান মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, দুর্নীতি বিরোধী কর্মসূচি জাতীয় সরকারের জন্য একটি যৌথ লক্ষ্য হওয়া উচিত। এই যে দুর্নীতি থাকবে না, একটা সুন্দর স্টেবল বাংলাদেশ, এই জন্য বিএনপি ক্ষমতা আসলেও জামাত জাতীয় সরকারে অংশগ্রহণ করতে আগ্রহী। এটা হবে বাংলাদেশ বাঁচানোর আসল থিওরি। বিভিন্ন মিডিয়া চরমোনাই বিএনপির বিরাট প্রজেক্ট, বিরাট প্রোপাগান্ডা ষড়যন্ত্র মুহূর্তেই ব্যর্থ করে দিলেন আমিরে জামাত। আমিরে জামাতের বিজয়, জামাতের বিজয়। দর্শক, কয়েক ঘন্টার উত্তেজনার পরিসমাপ্তি ঘটেছে আমিরে জামাতের একটা ফেসবুক পোস্টে। আপনারা জানেন যে রয়টার্সকে আমিরে জামাত একটা সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকার প্রচারের পর রয়টার্স নিজেরা করেনি, কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো তারা যে কতটা নোংরা, কতটা তথ্য সন্ত্রাসী, কতটা বিকৃতকারী, এটা তারা জাতির সামনে প্রচার করে দিয়েছে। আর তাদের এই বিকৃত হলুদ সাংবাদিকতা গ্রহণ করেছে চরমোনাই এবং বিএনপি। চরমোনাই এবং বিএনপির লোকজন প্রচার করেছে জামাতের আমির গোপন বৈঠক করে, দিল্লি না ঢাকা, ঢাকা না পিন্ডি, এভাবে ট্রল করছে। অথচ আপনি যদি সঠিক খবর দেখেন তাহলে আমিরে জামাতকে স্যালুট দিতেন আপনি, যেটা কোনো রাজনীতিবিদ পারেনি আমিরে জামাত করেছেন। অথচ এই হলুদ সাংবাদিকতার উপর ভিত্তি করে চরমোনাই যে নোংরামিটা করেছে, এটা জামাতকে মনে রাখতে হবে যে আপনারা যাদেরকে 30 সিট ছাড়তে যাচ্ছেন এরা কতটা নোংরা মানসিকতা, দেখেছেন? এরা আনস্মার্ট মিত্র। টাইমলি আপনার পক্ষে দাঁড়াবে তো দূরের কথা, এরা বলছে যে ভারতের সাথে গোপন বৈঠক করেছে, ইসরায়েলের সাথেও গোপন বৈঠক হয়েছে, আমাদের কাছে তথ্য আছে। এই কারণেই জোট হচ্ছে না। জাতীয় রাজনীতি, জাতীয় স্বার্থ, এইসব বিষয়ে কোনো হিসাব নিকাশ চরমোনাই আছে?
নাই। এরা কি নোংরামি জঘন্যতম আচরণ করছে, সি। কিন্তু আমিরে জামাত সব খেয়ে দিলেন, এখন ওরা কি করবে? কত সুন্দর পরিসমাপ্তি ঘটলো করোনাটার। আমিরে জামাতের একটা ফেসবুক পোস্টেই ওদের হলুদ সাংবাদিকদের শেষ হয়ে গেছে। এখন আমিরে জামাতের ফেসবুক পোস্ট সবাই কপি করে নিউজ করছে, এবং সব দ্বিধা দ্বন্দ্ব রহস্য প্রোপাগান্ডার ফলে, হলুদ সাংবাদিকতার ফলে যে মিসপারসেপশন তৈরি হয়েছিল, এটা সব দূর হয়ে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে আমিরে জামাতের বিরাট বিজয়। দেখেন আমিরে জামাতের ফেসবুক পোস্ট, এখান থেকে আরো কিছু জানতে পারলাম যেটা রয়টার্সের মাধ্যমেও জানতে পারেনি। সেটা হচ্ছে যে জামাতের আমিরের সাথে ভারতের কূটনীতিকের বৈঠক হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম বা সবাই ভেবেছিল যে বৈঠক হয়েছে, গোপন রাখতে বলা হয়েছিল, বৈঠকটা হয়তো বা কোথাও হয়েছে, উভয় পক্ষের আগ্রহে হয়তো বা হয়েছে। বিষয়টা এরকম না। আসলে জামাতের আমিরে বাসায় এসেছে ভারতের কূটনীতিকরা, এখানে এই বৈঠকে কোনো আগ্রহই ছিল না। এর মানে জামাতের আমিরের সিরিয়াল নিয়েছে যে স্যার একটু সময় দেন, আসতে পারি, ঠিক আছে অমুক দিন আসেন, অমুক দিন ফাঁকা আছে শিডিউল। আরে কালকে তো আমেরিকা আসবে, তারপরে তো ফ্রান্স আসবে, তারপরে ইউরোপীয় ইউনিয়ন আছে, যুক্তরাজ্যের প্রতিনিধি দল আছে, ডেনমার্ক আসবে, ঠিক আছে ভারত তোমরা 3 দিন পর শিডিউল ফাঁকা আছে। ঘটনাটা ঘটেছে এরকম। কোথায় আসবো? যে জামাতের আমির বাসায় আসবে। আচ্ছা, আমিরে জামাতের বাসা কাম তার ব্যক্তিগত কার্যালয়, যেখানে বসে পৃথিবীর সমস্ত দেশের কূটনীতিকের সাথে মিটিং করেন, এবং কূটনীতিকরা আমিরে জামাতের কাছে আসেন। দেখেন জামাত যদি উদ্যোগী হয়ে কোনো মিটিং করে, সেটা কিন্তু থার্ড কোনো প্লেসে অথবা ওই এম্বাসিতে যে হবে। গোপন বৈঠক হলে কোনো হোটেল বা কোনো গোপন বাসায় হবে, অথবা গোপন বৈঠক সাধারণত হয় সিঙ্গাপুর, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, এইসব জায়গায়। কিন্তু আমিরে জামাতের ব্যক্তিগত কার্যালয়ে তার অফিসে বসে কোনো গোপন বৈঠক হয়, এটা যারা বলবে গোপন বৈঠক, তারা পাগলের ঘরের পাগল, ছাগল। গোপন বৈঠক এইভাবে করে। আর গোপন বৈঠক তো দুই দেশের ইচ্ছা, এখানে তো আমিরে জামাত বা জামাতের কোনো ইচ্ছা ছিল না। ভারত তারা দেখেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তিনি অসুস্থ হয়েছিলেন, তারপরে পৃথিবীর সব দেশ তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছে, সব দেশের ডিপ্লোম্যাটরা যায়। এখন ভারত যদি না যায়, তাহলে তো বিষয়টা স্পষ্ট হবে যে বাংলাদেশের জনগণের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই। কারণ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ দল জামাতের আমিরকে সবাই দেখতে যায়, ভারত দেখতে যায় না। এই বাস্তবতার নিরিখে হয়তোবা ভারতের 2জন কূটনীতিক গিয়েছেন, কিন্তু তারা অনুরোধ করেছেন যে বৈঠকের খবর বলবেন না। কিন্তু আমিরে জামাত এক পর্যায়ে বলে দিয়েছে, এবং তিনি তখন স্পষ্ট করে বলেছিলেন না, বৈঠক হলে ওপেন হতে হবে, গোপন কোনো খেলায় আমরা রাজি না। মানে গোপনীয়তার বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছেন। আর আজকে তাকে হলুদ মিডিয়া গোপন বৈঠকে নায়ক বানিয়ে দিয়েছে, ভিলেন বানিয়ে দিয়েছে, আর সেটা চরমোনাই বিএনপি প্রচার করেছে। কতটা জঘন্য! এবার দেখেন চরমোনাই বিএনপির যারা প্রচার করেছিলেন, এখন নাকে খত দিয়ে তওবা করেন, সরি বলেন, তাহলে জাতি আপনাদের মনে রাখবে। আপনাদের এই নোংরামি বাংলাদেশে টিকবে না, এটা নতুন বাংলাদেশ। দেখেন কি ডাক্তার শফিকুর রহমানের ফেসবুক পোস্ট। আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারের রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। আমি বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময় আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এর মানে এটা স্বাভাবিক। বাট হ্যাঁ, ভারতের সাথে জামাতের ইন্টেনশনাল বৈঠক হতে পারে, ইন্টেনশনাল প্রি শিডিউল ওইভাবে কোনো বৈঠক না। এটা আমিরে জামাতের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে আসার যে ডিপ্লোমেসি, ওইটা। এবং একটা সময় পর্যন্ত আমিরে জামাতের সাথে সবাই আসে, ওটা স্বাস্থ্যের খোঁজ খবর নিতে, হ্যাঁ ওইটার মধ্যেই ডিপ্লোমেসি। কিন্তু এমন না যে বিএনপি মহাসচিবের সাথে বৈঠক হয়েছে, না, এটা শুধু আমিরে জামাতের সাথে। মানে এখানে স্বাস্থ্যগত বিষয়টাই প্রধান, যদিও ওই স্বাস্থ্যগত বিষয়কে পুঁজি করেই ডিপ্লোমেসি। তখন ভারতের 2জন কূটনীতিক আমাকে দেখতে আসেন, আমার বাসায় এসেছিলেন। এখন আমিরে জামাতের বাসায় এসেছিলেন। তো যে গোপন বৈঠকের কথা আপনারা মনের মাধুরী মিশিয়ে প্রচার করলেন, ওটা আমিরে জামাতের বাসায়। আর বাসায় বসে গোপন মিটিং, ফাজলামির আর জায়গা পান না। আর আমিরে জামাতের বাসায় কে যায় বা কে যায় না, এটা নানান মহলের সূক্ষ্ম নজরদারি থাকে। আমিরে জামাতের বাসা তো কোনো গোপন জায়গায় নয়, আর কোনো টানেলের মধ্যে নয়, অথবা আকাশে নয়, বা সমুদ্রের মধ্যে নয়। ওপেন বাসা, বসুন্ধরা আবাসিক এলাকায়। সেখানে গোয়েন্দা থেকে শুরু করে সবাই জানে। অতএব এটা কিছুতেই গোপন নয়।
আর গোপন করার ইচ্ছা থাকলে জামাত কখনো বাসার মধ্যেই বৈঠক করতো না, তখন অন্য কোনো হোটেলে হতো। বিভিন্ন 5 স্টার হোটেলে কিন্তু গোপনীয়তা রক্ষা করার সিস্টেম আছে, সেই সব জায়গায় হতো। অন্যান্যদের মতো তাদের সঙ্গে আমার কথা হয়েছে, ভেরি সিম্পল। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি। মানে জামাত নিজের প্রেস রিলিজ দিয়েছে, ছবি তুলে আপনারা দেখেছেন, আমরা প্রচার করেছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। এখন এটা কমন একটা সেন্স, ছবি তোলার পরে সেটা প্রেসে পাঠানো, এটা আপনি কারোর সাথে অনুমতি ছাড়া কারোর সাথে ছবি তুলে সেটা দিতে পারেন না, এটা মিনিমাম কোড অফ কন্ডাক্ট। তো জামাত এই জন্য অনুমতি চেয়েছে, এবং ছবি তোলার জন্য পোজ দিতে হয়, দাঁড়াতে হয়। হয়তো বা ছবি তোলার সময় যখন বলেছে আসেন ছবি তুলি, তখন হয়তো বা তারা বলেছে না না ভাই প্লিজ এটা দিয়েন না। এটা ভারতের দুর্বিসন্ধি, তারা এখানে গোপন রাখতে চায়, কিন্তু আমির জামাত তো ভারতের গোপনীয়তার মুখে চপেটাঘাত করেছেন। আমার তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটি দিয়েছি, তখন এই সাক্ষাৎ পাবলিসিটি দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে, এখানে গোপনীয়তার কিছু নেই। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে আমির জামাত এটা এখন কেন পাবলিশ করেন, ওই সময় সাথে সাথে বলেন না কেন? দেখেন, দুইজনের সাথে মিটিং হয়েছে, একজন বলেছে যে ভাই দিয়েন না প্লিজ, একদম সাথে সাথে দেয়া এটা একটা অসৌজন্যতা। এই জন্য জামাত যেহেতু ছবিও তোলে নাই, হয়তো তুলতে রাজি হয়নি ভারত, একটা পর্যায়ে এসে বলে দিয়েছে। জামাত তো এটা গোপন রাখে নাই, আর সাথে সাথে বলা এটা কূটনৈতিক অসৌজন্যতা, এটা ঠিক না। একজন একটা অনুরোধ করলে সেটা রাখতে হয়। আমি বিস্মিত যে আমাদের দেশে কিছু মিডিয়া ভারতের সঙ্গে জামাতের আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।